আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিজ্ঞান বিভাগের রসায়ন এর প্রথম অ্যাসাইনমেন্টটি সমাধান করার চেষ্টা করব। চলো তাহলে আমরা চলে যাওয়ার আগে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আমাদের কভার পেজ। তো কভার পেজ হচ্ছে আমরা স্কুল কর্তৃপক্ষ থেকেও পেতে পারি অথবা আমরা নিজেরাও প্রিন্ট আউট করতে পারি। তবে এখানে আমাদের তখন নমুনা কপি লেখাটা থাকবে না। তো এটা একটু দেখবা তোমরা। এবার আমরা চলে যাব অ্যাসাইনমেন্ট। দেখো, খেয়াল করো, অ্যাসাইনমেন্টের নাম্বার হচ্ছে 1 এবং টপিকটার শিরোনাম হচ্ছে পদার্থের গঠন। তাহলে আমরা এখানে লিখবো এটা হচ্ছে 1 এবং এখানে আমরা লিখবো স্ট্রাকচার অফ ম্যাটার অথবা পদার্থের গঠন। যে যেটা লিখে অভ্যস্ত সে সেটাই লিখবা, সমস্যা নেই। এখান থেকে লিখতে পারো হচ্ছে পদার্থের গঠন, ঠিক আছে। এরপর এখান থেকে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে বিষয় কোড। তো বিষয় কোডটা কি? আমাদের বিষয় কোড হচ্ছে 137। তাহলে আমরা 137ই লিখবো এখানে। 137 কেউ চাইলে ইংরেজিতে লিখেছো, এখানে কেমিস্ট্রি লিখতে পারো, প্রবলেম নাই। শিক্ষা বোর্ডের নাম সবাই লিখবা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কমা দিয়ে লিখবা হচ্ছে ঢাকা, ঠিক আছে। এরপরে রেজিস্ট্রেশন নাম্বার, শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, এই চারটা হচ্ছে জেএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড থেকে দেখে লিখবা। তো এই এতটুকুই হচ্ছে আমাদের কাজ কভার পেজে, আর কিন্তু কোনো ধরনের কাজ আমাদের নাই, ঠিক আছে। আমি মুছে দিচ্ছি যাতে আমার পরের ভিডিওটা বানানোর সময় এটা আমার কাজে লেগে যায়, ঠিক আছে। তো যাই হোক, তাহলে আমরা বুঝতে পারছি কিন্তু কভার পেজ কি। তো আমরা কি করবো এখন, কোয়েশ্চেনে চলে যাই। আমাদের কেমিস্ট্রি কোয়েশ্চেন। আরেকটা কথা, আমরা A4 পেজে লিখবো এবং এক পেজে একটাই অ্যান্সার করবো, আই মিন এক পাতা লিখবো আর কি। চলো এই কোয়েশ্চেনটা আমরা পড়ে ফেলি। কোয়েশ্চেনে কি বলছে? তো বলছে প্রতীকের পাশে উল্লেখিত ভর সংখ্যা বিশিষ্ট মৌলের নিউটন সংখ্যা বের করবা, বোর মডেল পরমাণু অনুসারে পরমাণুর গঠনের চিত্র আঁকবা, শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস দেখাবা এবং উপশক্তি স্তরেও তুমি অর্থাৎ অরবিটাল সমূহ তোমাকে দেখাইতে হবে এবং এটা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করতে হবে। এখন এখানে কিন্তু একটা কথা আছে। কথাটা হচ্ছে এমন, তোমরা তোমাদের নিজস্ব স্কুলে জিজ্ঞেস করে দেখবা যে যে এইটাকে তোমরা কি প্রতিবেদন আকারে স্টার্ট করবা কিনা। বাংলা দ্বিতীয় পত্র যেভাবে প্রতিবেদন আকারে স্টার্ট করে থাকো, যদি তোমার এমন হয় যে এটা ওই রকম প্রতিবেদন আকারে দিতে হবে তাহলে দিতে পারো, অথবা যদি তোমার টিচার বলে যে না এটা অ্যাসাইনমেন্টে প্রতিবেদন নরমালি যেভাবে লেখা হয় সেভাবেই লিখে যাবা, দ্যাটস ওকে। এখন এটা অবশ্যই তোমরা তোমাদের স্কুল কর্তৃপক্ষ বা তোমাদের যে স্কুলের মেসেঞ্জার গ্রুপ আছে বা যেভাবেই হোক কেমিস্ট্রি টিচারের সাথে কানেক্টেড হওয়া যায় তার থেকে মাস্ট জেনে নিবা, বিকজ অফ তিনি কিন্তু তোমাদের খাতাটা দেখবেন। ওকে, তাহলে চলো আমরা এখান থেকে চারটা মৌল দেখি। একটা হচ্ছে সোডিয়াম, যেটা ভর সংখ্যা 23, এটা হচ্ছে ফসফরাস, ভর সংখ্যা 31, পটাশিয়াম, ভর সংখ্যা 40। অনেকের এটা নিয়ে কনফিউশন আছে, পটাশিয়ামের তো ভর সংখ্যা হচ্ছে বইতে 39 লেখা, তো সমস্যা নাই আসলে। এখানে পটাশিয়ামের আইসোটোপ আছে, তো পটাশিয়ামের আইসোটোপ অন্য একটা আইসোটোপ দেওয়া হয়েছে, এই জন্য তার ভর সংখ্যা 40। এটা আমাদের কিছুই যায় আসে না। এরপর হচ্ছে কপার, কপার হচ্ছে 29, যেটা ভর সংখ্যা হচ্ছে 63। তাহলে আমাদের এই চারটা মৌল দিয়ে এদের নিউট্রন সংখ্যা বের করতে হবে, এদের ফিগার ড্র করতে হবে, শক্তি স্তর করতে আঁকতে হবে বা ছকে লিখতে হবে, আর উপশক্তি স্তর লিখতে হবে। সবচেয়ে মজার ব্যাপার, এই এত সহজ সহজ জিনিসগুলা লিখতে যে আমরা কনফিউশনে পড়ে যাই আসলে কিভাবে শুরু করব, কোনটায় অমুক তো এই সংজ্ঞা লিখেছে আমি কেন সংজ্ঞা দিচ্ছি না, এই এত টেনশন আসলে করা যাবে না, ঠিক আছে। জিনিসটা খুবই সহজ। তোমার টার্গেট থাকবে এই যে রুব্রিক্স, যেটা অর্থাৎ মূল্যায়ন নির্দেশনা। তোমার টার্গেট হচ্ছে অলওয়েজ প্রতি কোয়েশ্চেনে 4-4 পাওয়া। তো তুমি পড়ো এখানে কি বলছে। বলছে চারটা আইসোটোপের নিউট্রন সংখ্যা, এটা ভুল লিখছে আসলে, এটা আইসোটোপের হবে না, এটা হবে চারটা পরমাণু বা মৌলের। যাই হোক, এটা ভুলে প্রিন্টেড হয়ে আসছে। তো এটা হবে চারটা পরমাণুর নিউট্রন সংখ্যার সঠিক হিসাব করছো। এটা তুমি যেইভাবেই করো, নিউট্রন কাকে বলে লেখা করো, ভর সংখ্যাও কাকে বলে লিখছো, কোনো কিন্তু ব্যাপার না। তোমার ব্যাপার হচ্ছে চারটা নিউট্রন সংখ্যা তুমি এক্স্যাক্টলি বলতে পারছো কিনা। যদি তুমি নিউট্রন সংখ্যা এক্স্যাক্টলি লিখতে পারো তাহলে কিন্তু তুমি 4-4 পাবা। এখন এর আগে যা মন চায় লেখো, পরে যা মন চায় লেখো, এই সম্পর্কিত কোনো কিছু যায় আসে না। তাহলে চলো আমরা স্টার্ট করে ফেলি আমাদের নিউট্রন সংখ্যার হিসাব। আমরা একটু মনে রাখবো আমাদের ইয়াগুলা কি কি আছে। সোডিয়াম,
ফসফরাস, পটাশিয়াম, দেন হচ্ছে আমাদের কপার। তাহলে আমরা আমাদের বোর্ডে চলে যাচ্ছি। আমরা এখান থেকে লিখবো হচ্ছে অ্যাসাইনমেন্ট। এইভাবে আমাদের ফ্রন্ট পেজে অ্যাসাইনমেন্ট লিখে আমরা চাইলে ওই যে এখানে প্রতীক আকৃতির যে ওই যে প্রতিবেদন প্রণয়ন পর্যন্ত যা কিছু লেখা ছিল অ্যাসাইনমেন্টে পুরাটা কিন্তু তোমরা চাইলে তুলতে পারো, ঠিক আছে? এখন এটাও তোমাদের স্কুল কর্তৃপক্ষে যদি ম্যাডাম তুলতে বলে বা স্যার তুলতে বলে তাহলে তুলবা, না হলে তুলবা না। এটা নিয়ে প্যানিকড হওয়ার কিছু নাই। যদি কোনো নির্দেশনা না দেয় তবে তুমি অ্যাসাইনমেন্টটা এইখানে তুলে নিও, ঠিক আছে? তাহলে এটা র্যান্ডম ভাবে অ্যান্সার করবে, এটার জন্য কোনো মার্কস কখনোই কাটা যাবে না। এটা নিয়ে টেনশন করার কিছু নাই। তো চলো আমরা শুরু করি। তো আমাদের প্রথম প্রশ্নটা ছিল নিউট্রন সংখ্যার হিসাব। তো নিউট্রন সংখ্যার হিসাব করতে গিয়ে আমরা দেখতেছি যে আমাদের আরো কিছু বিষয় কিন্তু সামনে চলে আসে, তাই না? তাহলে আমরা এখানে একটা কাজ করব, আমরা এখানে টাইটেল দিব যে নিউট্রন সংখ্যার হিসাব। ঠিক আছে, এটাকে তুমি নানা ভাবে লিখতে পারবা, ঠিক আছে, কোনো সমস্যাই নেই। কেউ চাইলে সূত্র শুরু করে জাস্ট নিউটন বের করতে পারবা, এটা কোনো ব্যাপার না। তো তো স্ট্যান্ডার্ড হয় আর কি, আমি জাস্ট ইয়াটা লিখে দিচ্ছি, তুমি কিভাবে লিখলে আগে একদম স্ট্যান্ডার্ড হয়। তুমি এক কাজ করবা, দেখো নিউটন সংখ্যার সাথে কিন্তু তিনটা জিনিস রিলেটেড, তুমি জানো নিউট্রন নিজে, পারমাণবিক ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, তাই তো, তাই না? হ্যাঁ, এই তিনটা জিনিস রিলেটেড। অনেকে চিন্তা করতেছে পারমাণবিক সংখ্যা কিভাবে রিলেটেড, প্রোটন রিলেটেড না, প্রোটন মানেই তো পারমাণবিক সংখ্যা, তাই না? তাহলে এইখানে আমরা একটা কাজ করতে পারবো, আমরা শুরুতে লিখে নিব একটু পারমাণবিক সংখ্যা কাকে বলে। পারমাণবিক সংখ্যায় যে প্রোটন, এটা একটু লিখে নিব। আমি তোমাদের ক্লু দিয়ে দিচ্ছি, হুবহু আমি লিখবো না, কারণ বাংলা লেখা তোমরা লিখতে পারো। তো আমরা কিন্তু লিখতেই পারি কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন থাকে সেই সংখ্যাকে আমরা কি বলি, পারমাণবিক সংখ্যা বলি। এটা কিন্তু আমাদের একটা ফার্স্ট লাইন হতে পারে। ওকে, এরপরে দেখো প্রোটনের পরিচয় দেওয়া শেষ। এরপরে কে আসবে? এরপরে আসবে হচ্ছে নিউট্রন। এরপর আমরা লিখতে পারি হচ্ছে নিউট্রন কাকে বলে। তোমার নিজের ভাষায় নিউট্রনকে তুমি যেভাবে চেনো সেভাবে লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নাই। তুমি লিখতে পারো নিউট্রন কোথায় থাকে? নিউট্রন থাকে হচ্ছে তোমার প্রোটনের সাথে, নিউক্লিয়াসে। তো আমরা এই বাক্যটা লিখবো এভাবে, নিউক্লিয়াসের প্রোটনের সাথে চার্জ নিরপেক্ষ যে মৌলিক কণিকা থাকে তাকে আমরা নিউট্রন বলি। দেখো দুইটা যখন জানা শেষ তখন কিন্তু আমরা পারমাণবিক ভর সংখ্যার সংজ্ঞা দিতে পারি। এবার আমরা ডেফিনেশন দিতে পারি হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা। আমি আবারও বলি এটা নেসেসারি না, তাও যদি তোমরা দাও জিনিসটা দেখতে ভালো দেখায় যে তুমি আসলে তিনটা বিষয় বুঝে তারপরে লিখতেছো। তো পারমাণবিক ভর সংখ্যার ডেফিনেশন কি? কোন মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে আমরা যে প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যা পাই, ওই মোট সংখ্যাকে আমরা ওই মৌলের পারমাণবিক ভর সংখ্যা বলি। অর্থাৎ তুমি প্রথমেই তিনটা এক লাইন এক লাইন এক লাইন করে পরিচয় দিয়ে নিলা, ঠিক আছে? দেন তোমার এখান থেকে তাহলে তো তুমি লিখতেই পারবা। অর্থাৎ আমাদের পারমাণবিক ভর সংখ্যা, তোমরা অ্যাসাইনমেন্টে পুরোটা তুলবা, পারমাণবিক ভর সংখ্যা সমান কত হবে? আমরা এখান থেকে লিখবো প্রোটন অথবা পাশ, দ্যাট মিন্স পারমাণবিক সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তো আমাদের দরকার হচ্ছে নিউট্রন সংখ্যা। তাহলে আমরা এখান থেকে নিউট্রন সংখ্যাটা আলাদা করে নিই। অতএব নিউট্রন সংখ্যা ইজ ইকুয়াল টু, আমি স দিয়ে সংখ্যা বুঝাইছি, পারমাণবিক ভর কি হবে, ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। ঠিক আছে, এতটুকু হচ্ছে আমরা এস্টাবলিশ করলাম। ওকে, এতটুকু হচ্ছে আমরা এখান থেকে এস্টাবলিশ করলাম। অনেকে এই নিউটন সংখ্যাকে এন দিয়ে প্রকাশ করছো, তারপর হচ্ছে পারমাণবিক ভর সংখ্যাকে এ দিয়ে প্রকাশ করছো, সরি পারমাণবিক ভর সংখ্যা জেড দিয়ে প্রকাশ করছো, প্রোটনকে এত কিছু আসলে দরকার নেই। আমরা জাস্ট যে ইনফোগুলো দেওয়া আছে সেগুলোর মান দেখবো এবং হচ্ছে অঙ্ক করবো, আর কিছুই না। তাহলে আমরা লিখি, চলো আমরা লিখবো হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে। আমরা সোডিয়ামের ক্ষেত্রে কি জানি, এই জিনিসগুলা তুলবা প্রথমে, যে সোডিয়ামের ক্ষেত্রে কি কি, সোডিয়ামের ক্ষেত্রে কি কি তথ্য দেওয়া আছে। আমরা লিখবো যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে কত, বাংলায় লিখবা প্রোটন সংখ্যা হচ্ছে কত, প্রোটন সংখ্যা হচ্ছে আমাদের 11, যেহেতু পারমাণবিক সংখ্যা 11 এটা লিখবা, পারমাণবিক সংখ্যা 11। এরপরে লিখবা হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা কত হবে,
প্রশ্নে 23 বলা ছিল, তাহলে এরপরে লিখবো অতএব নিউট্রন সংখ্যা কত হবে 23 মাইনাস 11, দ্যাট মিন্স কতটা আমাদের এখান থেকে আসতেছে হচ্ছে 12। তার মানে এই সোডিয়ামে আমাদের নিউট্রন আছে কয়টা 12টা। ঠিক একই ভাবে তুমি এখানে কি করবা নিচে নিচে ফসফরাসের ক্ষেত্রেও দেখাবা, লিখবা ফসফরাসের ক্ষেত্রে আমরা জানি প্রোটন কয়টা, ফসফরাসের ক্ষেত্রে প্রোটন হচ্ছে 15টা, যেটা পারমাণবিক সংখ্যা এত। তাহলে পারমাণবিক ভর সংখ্যা প্রশ্নে কত দেওয়া ছিল খেয়াল করে মনে করে দেখো 31 দেওয়া ছিল। তাহলে আমাদের নিউট্রন সংখ্যা কত আসে, পুরো তোমরা কিন্তু পুরোটাই লিখবা। তো নিউটন সংখ্যা কত আসে আমাদের এখান থেকে 31 মাইনাস 15, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট উইথ 16, এটা 16 আসে তাই না। এরপর হচ্ছে আমরা এখান থেকে কি ফসফরাস শেষ, এরপর আমরা পটাশিয়াম দেখতে পারি। পটাশিয়ামের ক্ষেত্রে তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে ফসফরাসে কত হবে, এখান থেকে আমাদের পারমাণবিক সংখ্যা 19, প্রোটন 19, পারমাণবিক ভর সংখ্যা তাহলে কত হতে পারে, এখান থেকে আমাদের প্রশ্ন লেখা ছিল 40 এবং আমরা বলছিলাম এটা পটাশিয়ামের একটা আইসোটোপ, তাই এটা 40, এটাতে কোনো ঝামেলা নাই। তাহলে আমাদের নিউট্রন সংখ্যা কত আসবে 40 মাইনাস 19। যারা বিয়োগ করতে পারো তারা কিন্তু এখানে 4.5 পাবা, ঠিক আছে। আচ্ছা লাস্টেরটা কি কপারের ক্ষেত্রে, তো তোমরা লিখবা এখানে কপারের, কেউ চাইলে কিন্তু এটা ছক করেও লিখতে পারো, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে 4টা প্যারালাল লাইনে কিন্তু শেষ হয়ে যায়। তো কপারের ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো, আমরা লিখবো যে প্রোটন সংখ্যা হচ্ছে কত 29 বা পারমাণবিক সংখ্যা, তো পারমাণবিক ভর সংখ্যা কত বাস্তবে কিন্তু 63.5, কিন্তু প্রশ্নে আমাদের বলছে 63। তাহলে আমরা এখান থেকে নিউটন সংখ্যা কত পাবো বলে ফেলো। নিউটন সংখ্যা আমরা এখান থেকে পাবো হচ্ছে 63 মাইনাস 29, ক্যালকুলেটর চাপ দাও, ক্যালকুলেটর চাপ দিলে দেখবা 34 চলে আসে। দেখো এই 4টা যদি তুমি খালি কোনো মতে ম্যাথ করো, ম্যাথ করে এই 4টা উত্তর লিখতে পারো, তাহলেই তোমাকে 4/4 দেওয়া হবে। এর আগে তুমি কি লিখলা, পরে কি লিখলা, তুমি এটাকে বিয়ের কার্ড বানায় ফেললা কিনা, ডাজন্ট ম্যাটার, দ্য ম্যাটার ইজ অনলি তুমি এটা লিখতে পারছো। ওকে দ্যাটস ইট। তাহলে আমরা প্রথম প্রশ্নটা কিন্তু সলভ করে ফেললাম, এবার আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাব। তো দ্বিতীয়টাই বলছে বোর মডেল অনুসারে পরমাণুর গঠনের চিত্র আঁকো। এইটাতে অনেকে কনফিউজ হয়ে গেছে, আল্লাহ পুরো বোর মডেল লিখবো, বোর মডেলের ছবি আঁকবো যেটা বইতে আছে নাকি। তুমি দেখো তো প্রশ্নটা পড়ো, তোমার কি বলছে, বোর মডেল অনুসারে পরমাণুর গঠনের চিত্র আঁকো। বোর মডেল অনুসারে পরমাণুর গঠনের চিত্র আঁকো, এছাড়া কি কিছু বলছে এখানে, তোমাকে পরমাণুর ছবি আঁকতে হবে। এখন তুমি একটা আঁকতে পারলে 1 পাবা, যে যতটা আঁকতে পারবা সে তত মার্কস পাবা, খুব সিম্পল কিন্তু, তাই না। তাহলে এইখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে এইটা খুব সহজে আমরা আঁকতে পারি। চলো আমরা চলে যাই আমাদের অ্যান্সারে। গোল্লা গোল্লা খালি গোল্লা আঁকা, এটা ছোটবেলায় যারা ধরো ওই যে যাদের মনের মতো ছবি প্রিয় ছিল হচ্ছে কি জাতীয় পতাকা, তারা ওই যে বোতলের মুখ দিয়ে সুন্দর সুন্দর গোল্লা দিত, এটা হচ্ছে সুন্দর সুন্দর গোল্লা আঁকা, যে যত সুন্দর গোল্লা আঁকতে পারবা তার মার্কস হচ্ছে তত। আচ্ছা তাহলে এখানে আমরা খ নম্বর দেই, আমরা কিছু কথা লিখতে পারি, আমি মুখে বলতেছি, তোমরা এটা লিখে রাখতে পারো, ঠিক আছে। আমরা বলতে পারি যে ধরো বোর মডেল অনুসারে, যেহেতু মিস্টার বোরের কথা আসছেই, মিস্টার নিলস বোর, বোর মডেল অনুসারে কি, বোর মডেল অনুসারে কি আসলে আমরা বোর মডেল অনুসারে আমরা জানি একটা পরমাণুতে কি থাকে, ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে, তাই না। আচ্ছা এবং সরি এটা কিন্তু আমরা ইয়াও বলে গেছে তাই না, কি বল রাদারফোর্ডও বলেছে, এটা লিখো না। তোমরা এখানে একটা কাজ করতে পারো, লিখতে পারো যে বোর মডেল অনুসারে পরমাণু গঠনের চিত্র নিম্নে দেওয়া হলো। এনাফ, মোর দেন এনাফ, এতটুকু লিখে হচ্ছে স্টার্ট করবা। তো বোর মডেল দেখতে কেমন, গোলাকার না, তাহলে নিশ্চয়ই তোমাকে কি করতে হবে, গোলাকার গোলাকার ছবি আঁকতে হবে। তাহলে প্রথম ছবি তুমি কার রাখবা, সোডিয়ামে রাখবা, তাহলে তুমি লিখে নিবা যে সোডিয়াম এর ক্ষেত্রে আমাদের এর ক্ষেত্রে প্রোটন কয়টা আছে বলো তো, প্রোটন হচ্ছে 11টা, প্রোটন হচ্ছে 11। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের যদি প্রোটন 11টা হয় তাহলে ইলেকট্রন কয়টা থাকবে,
ও ইলেকট্রন, তোমরা বাংলা ইলেকট্রন লিখবা, ইলেকট্রন হচ্ছে কয়টা? 11টা না? আমরা তো মেইনলি জানি প্রোটন হচ্ছে সেন্টারে থাকে আর ইলেকট্রন থাকে হচ্ছে আমাদের শক্তি স্তরগুলোতে। তাহলে আমরা এইবার চলে যাব হচ্ছে এই সোডিয়ামের বোর মডেল অনুসারে হচ্ছে আঁকা আঁকিতে। তাহলে আমরা প্রথমে যে কাজ করব, আমরা আমাদের কম্পাস নিয়ে নেই। কম্পাস কোথায়, কম্পাস কোথায়? কম্পাস কই, পাওয়া গেছে কম্পাস। এবার চলো আমরা সুন্দর সুন্দর ছবি আঁকি। আমার সবচেয়ে সেন্টার ছোট হচ্ছে এইটা, তোমাদের যেরকম হয় তোমরা সেভাবে নিও, সমস্যা নেই। প্রথমে দেখো সোডিয়াম, আমরা যেহেতু 11, তো সোডিয়ামের স্তর কয়টা হবে? সোডিয়ামের স্তর কিন্তু সেন্টার সহ হচ্ছে টোটাল 4টা, সোডিয়াম নিজে একটাই আর বাকিগুলাতে কিন্তু বাকি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটা, যদি সবচেয়ে ছোট এটা আমার চেহারা, আমি উপরেরটা মুছে দিচ্ছি, ঠিক আছে? এটা তোমরা তো বুঝছো। তো এটা হচ্ছে আমাদের কি সোডিয়াম। আমার আসলে কম্পাস হচ্ছে এই পর্যন্তই হয়, এর বাইরে আসলে হয় না, তাই আমরা এটা নিচে নামাইতে পারি না আর, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের প্রথম টুকু, অর্থাৎ এটা ধরলাম আমাদের নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস ধরার পরে আমাদের কি, এটা হচ্ছে আমাদের প্রথম শক্তি স্তর। এরপরে হচ্ছে ধরো আমরা দিলাম হচ্ছে কত, এটা কত নাম্বার শক্তি স্তর দিব? ওয়েট একটু, এটা আমাদের তৃতীয় শক্তি স্তর। ভালো কথা, আমাদের 3টা শক্তি স্তর দিলেই কি হয়ে যাচ্ছে না সোডিয়ামের? হ্যাঁ। তো সেন্টারে আরে সেন্টারটা যদি আমরা বাদ দিতে না চাই আর কি, তা আমরা চাইলে এখান থেকে কি করতে পারি, আমাদের কিন্তু যতটুকু আকার দরকার চলে আসছে। এবার আমরা এখানে কি লিখবো, আমরা আমাদের সেন্টারে লিখবো হচ্ছে, এটা হচ্ছে আমাদের কি সোডিয়াম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি সোডিয়াম। আমরা চাইলে এখানে লিখে দিতে পারি যে এখানে 11টা প্রোটন আছে এবং কতটা নিউট্রন আসছে, আমার একটু আগে চেহারা থেকে আমরা যদি ক নাম্বার থেকে দেখি, খেয়াল করে আমাদের নিউট্রন আসছিল 12টা, 12টা নিউট্রন আছে, ঠিক আছে? এটা উল্লেখ করতে পারো। আর দেন এই যে এরকম গোল্লা গোল্লা তুমি আঁকতে পারো, এখানে একটা গোল্লা, এখানে একটা, প্রথম শক্তি স্তরে 2টা, পরের শক্তি স্তরে আরো 2টা, এখানে 2টা, 2টা, এরকম গোল্লা গোল্লা আঁকবা সোডিয়ামের ক্ষেত্রে। সেন্টারটাই কিন্তু লিখে দিও, লেখানো হবে কত আমাদের, 8টা হবে টোটাল, 8টা নীল গোল্লা এঁকে ফেলি। এরপর লাস্টেরটা কি হবে, লাস্টেরটা হবে হচ্ছে একটা। তাহলে দেখো এই যে আমাদের খুব সুন্দরভাবে সোডিয়ামটা কিন্তু চলে আসছে। তো এইটাই কিন্তু তোমার চাইছে ছবিটা, জাস্ট, ঠিক আছে? আর কিছুই কিন্তু এখানে করতে বলে নাই। এরপর আমরা লিখবো যে বোর মডেল অনুসারে ফসফরাসের গঠন। তাহলে খেয়াল করো, ফসফরাসের গঠনের বেলায় একই তো থাকবে। ফসফরাসের গঠনের বেলায় আমরা কি লিখবো, এখানে ফসফরাস লিখবো, এখানে লিখবো হচ্ছে 15 প্রোটন। তাহলে 15 প্রোটন থাকলে ইলেকট্রন 15টা, ওইটা লিখে নিবা শুরুতে, ফসফরাসের ক্ষেত্রে ইলেকট্রন 15, প্রোটন 15। এবং আমাদের নিউট্রন এটা কয়টা আছে, নিউট্রন আছে হচ্ছে 16টা, তো সেন্টারে এরকম। তাহলে দেখো আমাদের এখান থেকে টোটাল কয়টা লাগে, 2 লাগে, 8 লাগে, এরপরে 5 হয়, তাই না? তাহলে এবার আমরা লাস্ট কক্ষপথে 5টা বানিয়ে দিলাম। তো এটা আমাদের ফসফরাস হয়ে গেল, তাই না? তো ঠিক একই ভাবে আমরা পরবর্তীতে পটাশিয়ামের ক্ষেত্রে দেখবো। পটাশিয়ামের ক্ষেত্রে দেখতে গেলে আমাদের শক্তি স্তর বাড়বে। তাহলে আমরা কম্পাসটা আনি, আমরা যেখান থেকে ইয়া করছিলাম, আচ্ছা শক্তি স্তর আমরা একটা বাড়াই, যেটা পটাশিয়াম আঁকতেছি তা আমরা একটা কালার, ওহো, ওকে, আমরা আমাদের আরেকটা শক্তি স্তর ড্র করে নিলাম। তাহলে এইখান থেকে দেখো আমাদের আরেকটা শক্তি স্তর হয়ে গেল। তাহলে এবার আমাদের ব্লু কালারে কয়টা হইতে হবে, লাস্ট সেলে 8টা হইতে হবে। তাহলে আমরা 8টা এঁকে আসি, 4, 6, 8, দেখো। তাহলে এবার আমরা এটাকে লিখবো পটাশিয়াম। পটাশিয়াম মানে হচ্ছে এখানে কয়টা কি প্রোটন হচ্ছে কয়টা আমাদের, 19টা, আর নিউট্রন আমরা কিছু নয় কয়টা পেয়েছিলাম, এই প্রশ্ন অনুযায়ী নিউট্রন হচ্ছে 21টা। তো আমাদের এবার 19টা আঁকতে গেলে কি আসছে, দেখো লাস্ট সেলে একটা এক্সট্রা আঁকা লাগে, যেটাই কি দিলাম শেষ।
ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের কি পটাশিয়াম। তো পটাশিয়ামের এইটা আঁকা শেষ হইলে কিন্তু আমাদের আসলে ব্যাপারটা আমরা সলভ করতে পারি। এরপরে হচ্ছে আমাদের কপার। তো কপারটাও আমাদের কি করতে হবে, এভাবে এঁকে ফেলতে হবে। তো কপারের বেলায় বোঝাই যাচ্ছে আমাদের কি হবে বলতো, আর কি এক্সট্রা লাগবে, কি মনে হয় আমাদের কপারের বেলায় কি এক্সট্রা লাগবে কিনা? তো কপারের বেলায় এখানে একটা ব্যাপার আছে যেটা একটু কেয়ারফুল থাকতে হবে, সেটা হচ্ছে কি আমাদের যে তৃতীয় কক্ষপথ সেখানে আমরা টোটাল ইলেকট্রন আঁকবো হচ্ছে 18টা। আমরা একটু ক্লিয়ার থাকবো, আমরা কপারের বেলায় ক্লিয়ার থাকবো, কারণ এটা হচ্ছে তোমরা খেয়াল করলে দেখবা আমরা এখানে লিখবো কপার এর প্রোটন সংখ্যা হচ্ছে কত, 29। তো অবভিয়াসলি ইলেকট্রন সংখ্যাও কত হবে, 29। আমরা খেয়াল করলে দেখবো কিন্তু 29টা আসলে কিভাবে থাকে, 2 8 18 1। যদি এটা বোর পরমাণু মডেল দিয়েই দেখাইতে চাই তাহলে কিন্তু আমাকে এইভাবে আঁকতে হবে। তাহলে আমরা আবার কম্পাস নেই, কম্পাস নিয়ে বিসমিল্লাহ বলে আঁকা শুরু করে দেই। এটা একটা আমাদের, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটাতে 2টা যাবে, এটাতে 8টা যাবে, এটাতে 18টা যাবে, এটাতে দেখো এটাতে আমাদের কি হবে, বাকি একটা যাবে। ঠিক আছে, এভাবে আমি সুন্দর করে এঁকে ফেলবো। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কপার। এখানে আমরা লিখবো হচ্ছে কয়টা প্রোটন, 29 প্রোটনস। এটা আমাদের খেয়াল করলে কয়টা আসছিল আগে, 34 নিউট্রনস। তাহলে এবার হচ্ছে আমরা দেই গোল্লা ইচ্ছা মতো, এখানে একটা, এখানে একটা, এখানে হচ্ছে তোমরা দিবা 8টা দিবা, ঠিক আছে 8টা, এখানে 8টা, পরেরটাই দিতে হবে 18টা, 9 বার এরকম ডাবল ডাবল করে দিবা। কিছুই করার নেই, বোর মডেল অনুযায়ী এইটাই। আচ্ছা আমি 4 জোড়া রাখছি, এটা 5 জোড়া, এটা 6 জোড়া, এটা 7 জোড়া, এটা 8 জোড়া, এটা 9 জোড়া, 18টা হয়ে গেছে, লাস্ট ছিল একটা। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমাদের ড্র করতে পারলে কিন্তু আমরা 4-এ 4 পাবো। তাই হোপসো সবাই ড্র করতে পারবা, খুব সহজ, শুধু কপারের বেলা একটু সচেতন থাকতে হবে। আমাদের পরবর্তী প্রশ্নটা কি, চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের পরবর্তী প্রশ্নটা চলো এখান থেকে দেখবো। আমাদের পরবর্তী প্রশ্ন, আমি ইন্টারনেট ইয়াটা নিয়ে এসে গেছিলাম মাঝখানে। আমাদের পরবর্তী প্রশ্নটা দেখো, এখান থেকে লেখা আছে শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করো। শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস আমরা কিভাবে করি? আমরা তো বোর মডেল অনুযায়ী জানি যে শক্তি স্তর হচ্ছে ইলেকট্রন বিন্যাস করতে হয়। তাহলে দেখো এখানে শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করার জন্য আমরা কিছু জিনিস এক্সট্রা লিখতে পারি, আবার কিছু জিনিস না লিখলেও সমস্যা নেই। তোমার এখানে 4টা মৌলের শক্তি স্তরে তুমি ঠিকঠাক ইলেকট্রন বসাইতে পারতেছো কিনা এটা হচ্ছে ম্যাটার করে। তুমি যদি আগের বার চিত্র ঠিক মতো আঁকো এখানেও কিন্তু শক্তি স্তরে ইলেকট্রন বসাইতে পারবা। তাহলে চলো আমরা আমাদের ইয়েতে চলে যাই। এখানে আমরা গ দিয়ে লিখবো কি, এটা লিখবো শক্তি স্তরে ইলেকট্রন এর হিসাব বা যা চাইছে আর কি এরকম। এইখানে দেখো অনেকগুলো কথা লেখা যায় তুমি চাইলে, ঠিক আছে। যেমন বোর পরমাণু মডেলে খেয়াল করে দেখবা যে আমরা শক্তি স্তর কাকে বলে সংজ্ঞাটা ওইখানে আমরা পাইছি, শক্তি স্তর বা প্রধান শক্তি স্তর। তুমি চাইলে ডেফিনেশন দিতে পারো শুরুতে। এরপরে প্রত্যেকটা শক্তি স্তরের পরিচয় তুমি দিতে পারো, যে প্রথম শক্তি স্তরকে কে বলে, দ্বিতীয় শক্তি স্তরকে আমরা এল বলি, তৃতীয়টাকে আমরা এম বলি, চতুর্থটাকে আমরা এন বলি। এটা তুমি লিখতে পারো, অবশ্যই এটা লিখবা, এটা লিখবাই মাস্ট। পরবর্তীতে আরেকটা কাজ করতে পারো, যে তুমি এটা লিখতে পারো প্রত্যেক শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 2n² দ্বারা নির্ণয় করা যায়। এটা যদিও আমাদের ক্লাস 8 এর কনসেপ্ট। তারপরে তুমি এখান থেকে মান বের করে দেখতে পারো, দেখাইতে পারো যে এন এর মান হচ্ছে যদি আমাদের 1 হয়, 1 হলে কে শেলে হাইয়েস্ট কয়টা থাকবে, কে শেলে ইলেকট্রন পুরোটা লিখবা, কে শেলে ইলেকট্রন ধারণ ক্ষমতা। তো কে শেল ইলেকট্রনের ধারণ ক্ষমতা কত হবে, 2n² মানে হচ্ছে 2 × 1² মানে হচ্ছে 2। ঠিক একইভাবে n = 2 হলে শেলের নামে ইলেকট্রন ধারণ সংখ্যা হবে কত, 2n²। তাহলে এখান থেকে পাবো 2 × 2² মানে হচ্ছে কত, 8। পরবর্তীটা n = যদি 3 হলে
এম শেলে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে? তো আমরা 2n স্কয়ার যদি দেই তাহলে এটা হবে 2 * 3 স্কয়ার মানে কত? 18। তাহলে 18 পর্যন্ত গেলেই মোর দেন এনাফ, আর লাগবে না, পরবর্তীতে দেখানোর দরকার নেই। এরপর আমরা একটা কাজ করব, আমরা 6 কে এটা সলভ করব। আই রিপিট, আমরা এটা 6 কে সলভ করব। এটা 6 কে ফেলি, আমাদের পরমাণু ছিল 4টা, আমরা 4টা নিব। আমরা এখানে টাইটেল দিব যে উপরে কি কি লিখবো। দেন হচ্ছে আমাদের প্রথমে ধর আমরা লিখবো পারমাণবিক সংখ্যা, পরবর্তীতে মৌলের নাম লেখা যায়, পরবর্তীতে 4টা শেল লেখা যায়। এটা হচ্ছে কে শেলের জন্য, এটা এল শেলের জন্য, এটা এম শেল, এটা এন শেলের জন্য। ঠিক আছে, তো 4টার জন্য 4টা ঘর করে ফেলবো এইভাবে। আচ্ছা, তাহলে চলো আমরা এখানে লিখে ফেলি। আমরা এখানে টাইটেল দিব হচ্ছে কি পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা আমি 500 লিখলাম, তোমরা পুরোটা লিখবা। এখানে লিখবা হচ্ছে মৌলের নাম। এই ছক করলেও কিন্তু তোমার 4 এ 4 পাবা, টেনশনের কিছুই নাই। এখানে কে শেল, এল শেল, এম শেল, এন শেল। কেউ যদি এম ন লেখো, সোডিয়ামের শক্তি স্তর হচ্ছে 281, 285 ফসফরাস, এইভাবে লিখলেও মার্কস দিবে। ঠিক আছে, তো টেনশনের কিছু নাই। তুমি মূল উত্তরটা বুঝতে পারো কিনা সেইটা যাচাই করাটাই কিন্তু অ্যাসাইনমেন্টের লক্ষ্য, তাই না? এটা কিন্তু আমরা জানি যে সোডিয়াম হচ্ছে কত, 281। আমরা কিছুক্ষণ আগে ফিগার থেকেও দেখে আসছি। ফসফরাসের ক্ষেত্রে কত হবে, 2, 8, 10, আর লাস্ট ছিল হবে 5টা। তারপর হবে হচ্ছে 19, মানে পটাশিয়াম, পটাশিয়ামের ক্ষেত্রে হবে 2, 8, 8 কত এক। এখানে কিন্তু আমরা জানি আবার ঝামেলা হয়, তাই না? এরপর হচ্ছে আমরা আঁকবো হচ্ছে 29। কপারের ক্ষেত্রে আমরা লিখবো 2, 8, 18 এবং হচ্ছে 1। তাহলে দেখো আমরা এখন একটা কাজ করলাম যে আমরা 4টা যে শেল এখানে দেখাইলাম, এই 4টা শেল কিভাবে কোনটা আছে সেটা হচ্ছে আমরা এভাবে দেখে নেব। তোমাদের বইতে কিন্তু টাকা আছে, তো বই থেকে দেখলেও হয় আর কি। তো যাই হোক, এই ছকটা করতে পারলি কিন্তু বা এই ইনফোগুলো দেখাইতে পারলি কিন্তু আমরা ফুল মার্কস পাচ্ছি। আমাদের এখানে আর কিছুই করার নেই। আচ্ছা, এরপর আমরা আমাদের পরবর্তী প্রশ্ন চলে যাব। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে যে এটা এখানে তুমি শক্তি স্তর দিয়ে দেখাইছো, এবার এটাকে তুমি উপশক্তি স্তরে দেখাও। আচ্ছা, ভালো কথা। এখানেও অনেকে অনেক কাহিনী করছে, অনেক কাহিনী ভাবতেছে যে এরকম হবে নাকি ওইরকম হবে নাকি। প্রথমে আমি তোমাদেরকে বলি যে কিরকম কিরকম আমরা ভাবি। ধরো আমরা নতুন পেজে যাই, এটা হচ্ছে আমাদের ঘ। আমরা অনেকে ভাবি উপশক্তি স্তর মানে হচ্ছে পি এক্স, পি ওয়াই, পি জেড। অনেকে তো ডি ইন্টারের বই থেকে ডি কালেক্ট করে ফেলছে, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি এভাবে এভাবে। এইগুলো দরকার নেই। আমাদের বইতে উপশক্তি স্তর বলতে কি বলা, উপশক্তি স্তর বলতে আমাদের বলা আছে হচ্ছে 1s 2s 2p, এইগুলা বলা আছে, তাই না? তো আমরা এইগুলাই লিখবো, এগুলা ছাড়া কিন্তু আমরা লিখবো না। তো আমরা এগুলোর পরিচয়টা একটু দিয়ে নিব শুরুতে, ঠিক আছে? তাহলে পরিচয় কি দিব? আমরা প্রথমে লিখবো হচ্ছে অরবিটাল বা উপশক্তি স্তর কাকে বলে। বই থেকে এটা দেখে নিবা, শুরুতে লিখবা অরবিটাল অথবা উপশক্তি স্তর কাকে বলে, এটা সংজ্ঞাটা দেখবা, ঠিক আছে? এরপরে আমরা এটার পরে লিখতে পারি হচ্ছে আমরা কি কি অরবিটাল জানি। আমরা অরবিটাল জানি হচ্ছে কি কি, আমরা জানি এস পি ডি এফ। অরবিটালের নাম লিখবা হচ্ছে কি এস পি ডি এফ। চাইলে তোমরা লিখতে পারো এদের যথাক্রমে ধারণ ক্ষমতা কত কত, 2, 6, 10 এবং হচ্ছে 14, এতটুকু লিখতে পারো, ঠিক আছে? এরপর এখান থেকে কিন্তু তোমরা একটা হিসাব দেখাইতে পারো যে আসলে কিভাবে হয়। তো এটার জন্য আমরা কি লিখতে পারি জানি, আমরা লিখবো, আমরা জানি যে স্মল এন সমান হচ্ছে কি আমাদের প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা। ধারাবাহিকভাবে এভাবে লিখে যাবা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। দেন হচ্ছে আমাদের এল মানে কি, এল মানে হচ্ছে সেক্রেটারি বা আমরা যেটাকে বলি সহকারী কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, এরপরে হচ্ছে তোমরা এখানে মান বের করে দেখাইতে পারো। n = 1 হলে l = কত হয়, 0 হয়। এবং অরবিটাল তখন হয় কয়টা, অরবিটাল হয় তখন একটা। সে অরবিটালের নাম কি, অরবিটাল একটি এবং সে একটি নাম হচ্ছে 1s। তো
তোমরা এইভাবে করে করে n ইকুয়াল টু 2, তাহলে l এর মান হবে হচ্ছে 1, তখন অরবিটাল হবে হচ্ছে 2t, তখন এটার নাম হবে 2s 2p। দেখো আমাদের টার্গেট কিন্তু মোটামুটি যেহেতু কপার আছে 4s পর্যন্ত, তাহলে আমরা 4s পর্যন্ত ব্যবস্থা করে আসি। আমরা কিন্তু জানি n এর মান যত হয় l এর মান তার চেক কম, তাহলে এখান থেকে কি লেখা যায় 3s 3p 3d। আচ্ছা, তাহলে আমার n এর মান 4 হলে কি হবে l ইকুয়াল টু 3 হবে, 4টা হবে। দেখো আমরা কিন্তু আর লিখবো না বেশি, কথা আমাদের আর লেখার কোনো প্রয়োজন নাই। আচ্ছা 4p, p এর পরে কি হবে d হবে 4s। এইবার হচ্ছে আমরা একটা পার্ট লিখতে পারি যেটা হচ্ছে কোথায় ইলেকট্রন আগে যাবে বা পরে যাবে, ঠিক আছে। তো তুমি এখানে লিখতে পারো যে অরবিটাল ইলেকট্রন প্রকাশের উচ্চক্রমটি হলো, উচ্চক্রমটি হলো লিখে লিখতে পারো 1s 2s 2p 3s 3p 4s দেন হচ্ছে 3d ডট 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 ডট। এটা আমরা জাস্ট লিখবো, এখানে অনেকগুলা আমাদের ব্যাপার আছে যে কেন আমরা এরকম করে লিখলাম, ঠিক আছে। এটাও তুমি নিচে লিখে দিতে পারো যে আমরা লিখবো আউটবাউ নীতি অনুসারে, বাংলা কথাটা বলতেছি তোমরা লিখে নিবা, ইলেকট্রন অরবিটালের শক্তির উচ্চক্রম অনুসারে গমন করে, অর্থাৎ যেটা নিম্ন শক্তি সম্পন্ন সরি, অর্থাৎ নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে। আচ্ছা, তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস দেখবো, উপশক্তি স্তরে আমরা লিখবো, এটা আমাদের মেইন উত্তর, ঠিক আছে। এতক্ষণ আমরা বংচং লিখে আসছি, বর্ণনা। এবার আমরা লিখবো যে সোডিয়াম, এটার ইলেকট্রন বিন্যাস এমনি লিখতে পারো, সোডিয়াম ইলেকট্রন বিন্যাস নিম্নে দেওয়া হলো। তুমি এটাকে লিখবা 1s2 2s2 2p6 3s কত 3s হচ্ছে 1, দেন ফসফরাস 15 এসে লিখবা 1s2 2s2 2p6 3s2 3p3। ফসফরাস শেষ, এরপরে লিখবো হচ্ছে পটাশিয়াম, এখানে একটু ঝামেলা হবে, তো পটাশিয়াম লিখে আমরা লিখবো 1s2 2s2 2p6 3s2 3p6 3p6, এবং এখানে গিয়ে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে 4s1 লিখবো। এখন এটা কেন হচ্ছে লিখবো, এটা নিচে লিখে দিব, যেটা বলতেছি এটা লিখবা নিচে, যে অরবিটালের শক্তিক্রম থেকে দেখা যায় যে 3d অরবিটালের তুলনায় 4s অরবিটালের শক্তি কম, ফলে কে পরমাণু বা পটাশিয়াম পরমাণু তৃতীয় শক্তি স্তর পূর্ণ না হয়ে চতুর্থ শক্তি স্তর ইলেকট্রন প্রবেশ করে। রিজন কিন্তু লিখতে হবে মাস মাস মাস্ট। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কপার। কপারের বেলায় আমরা কিন্তু কি লিখবো, কপারের বেলায় হচ্ছে আমরা লিখবো হচ্ছে 29 মেলাদেরি 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর হচ্ছে এবার 4s কত লেখা যাবে, এবার আমরা লিখবো হচ্ছে 4s না লিখে, তোমরা সবাই কিন্তু এটার ব্যাখ্যা জানো, এটা তোমাদের কাছে কিন্তু একদম খুবই পুরানো টপিক, আহামরি কিছুই না, তো রিজনটা লিখে দিতে হবে। আমি বললাম না 21 বছর যারা পড়ছো তারা অবভিয়াসলি রিজনটা জানো। তাহলে আমরা কি লিখবো এখানে, রিজনটা আমরা লিখবো একই উপশক্তি স্তর, তোমাদের বইতে লেখা আছে হুবহু এটা লিখবো, একই উপশক্তি স্তর পি ও ডি এর অরবিটাল গুলো যদি অর্ধেক পূর্ণ থাকে, অর্থাৎ p3d5, অথবা সম্পূর্ণ পূর্ণ থাকে p6d10, তাহলে সেই ইলেকট্রন বিন্যাস সুস্থিত হয়। তাই কপার ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম ভাবে আমরা দেখতে পারি, অর্থাৎ 4s এর একটি ইলেকট্রন 3d এ চলে আসে এবং এর ফলে 3d সুস্থিতি বা ধরো কি বলে এটাকে, এর ইলেকট্রন বিন্যাস সুস্থিত হয়, তাই এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে ব্যতিক্রম। এইভাবে রিজনটা লিখতে পারো। তো বাট তোমাদের মেইন কিন্তু অ্যান্সার হচ্ছে এই যে চারটা, এইটুকু তুমি লিখছো কিনা ঠিকমতো এটা হচ্ছে ম্যাটার করে। ওকে, এইটুকু তুমি লিখছো কিনা এটা হচ্ছে ম্যাটার করে। জাস্ট এখানে দুটো রিজন এক্স্যাক্টলি দিবা, যে তোমাদের বোর্ড পরীক্ষা আসতো না পটাশিয়াম কেন ইলেকট্রন
3D তে না যায় 4s এ যায়, কপার কেন ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম, ওই রিজন দুইটা দিবা এখানে, এনাফ, মোর দেন এনাফ। আর কিচ্ছু ফুল পাতা লতা কিচ্ছু আঁকার দরকার নাই কেমিস্ট্রিতে। এইভাবে করলে অল্প কথায় মাত্র 3 পেজে তুমি ফুল মার্কস পাইতে পারো, আবার 8-9 পেজে লিখো ফুল মার্কস পাইতে পারো, বাকিটা তোমাদের ইচ্ছা। সেটাই ছিল আমাদের রসায়নের সমাধান। তো কথা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।